गुड मर्निंग एवरीवान वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो और सुस्थ आछो। बाजे एखन घड़ीते 9टा मतन और एखन थेके भिडियोटा शुरू करलाम। आज के तोमरा जे भिडियोटा देखते पाच्छो सेटा होच्छे भाईफोटार दिन सकाल बेला। आज के सकाल सकाले घुम थेके उठे पड़ेছি और घुम थेके उठे किन्तु आज के सेरकम कोनो काजबाजी करते हयनि। मार दिदिरा कोनो काजबाजी एखन आमाके करते देबे ना। ओদের बक्तब्य তুই সকাল সকাল স্নান টান করে জাগিয়ে ভাইফোঁটাটা দিয়ে আয় তাহলেই হবে। আর এবার জানো তো দিদিরা সকাল সকালে কিন্তু ওকে ভাইফোঁটা দিয়ে দেবে। কারণ অন্যান্যবার কি হতো সন্ধ্যেবেলা ভাইফোঁটা দিত। ছোট থেকে দেখে এসেছে ঠাকুমা থাকাকালীন আর কি এই বাড়িতে সবাইকে সন্ধ্যেবেলায় ভাইফোঁটা দেওয়া হতো। তো এই কারণের জন্য দিদিরাও কিন্তু ওকে সন্ধ্যেবেলায় ফোঁটা দিত। তবে এই বছর যখন সবাই এক জায়গায় আছে তাই ওরাও ঠিক করেছে সকাল সকালই কিন্তু ভাইফোঁটাটা দিয়ে দেবে। তাই আমায় বললো তুইও স্নান টান করে যা গিয়ে সকাল সকাল ভাইফোঁটাটা দিয়ে নে, আমরাও এদিকে রান্না বান্নাটুকুনি করে নিয়ে সকালের টিফিনটা করেই ভাইফোঁটা দিয়ে দেব। তো এই কারণের জন্য আমি একদম রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চলে এসেছি মাংসের দোকানে মাংস নেওয়ার জন্য। গতকালকে দিদি বেরিয়ে 5 রকমের মিষ্টি আর সবজি বাজারটা করে রেখেছে। মাংসটা তো কালকে নিতে পারতো না, তো সেই কারণের জন্য আমি মাংসটা নিলাম। আর এখন দেখো চলে এসেছি আরও একটা সবজির দোকানে। ও কালকে গন্ধরাজ লেবু নিতে ভুলে গেছে, তা আমাকে ফোন করে দিল যে তুই আসার সময় একটু গন্ধরাজ লেবু নিয়ে আসিস। তো সেই কারণের জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি গন্ধরাজ লেবু নেওয়ার জন্য। তো আর জানো তো চেন্নাইতে যখন থাকি আমরা এই গন্ধরাজ লেবু যে কী পরিমাণে মিস করি কি বলবো তোমাদেরকে। তো যাই হোক এখানে একটা গন্ধরাজ লেবু নেওয়া হয়ে গেল আর এখন যাচ্ছি বাড়িতে। তোমরা তো জানোই আমার কিন্তু নিজের দাদা নেই, দিদি আছে। তবে জেঠুর ছেলেকেই ছোটবেলা থেকে ভাইফোঁটা দিয়ে এসেছি। বিয়ের আগে আর পরে মিলিয়ে 3 বছর ধরে কিন্তু ফোঁটা দেওয়া হয় না। আর এই বছর হলো বিয়ের পরে প্রথম বছর ভাইফোঁটা দিতে এসেছি বাপের বাড়িতে। বিয়ের পর 2 বছর হয়নি, তার কারণ প্রথম বছর বাবার অপারেশন ছিল ভাইফোঁটার দিনকে, আর তার পরের বছর তো আমি চেন্নাইতে ছিলাম। আর বিয়ের আগে কোনো একটা সমস্যার জন্য দেওয়া হয়নি। তো 3 বছর এই প্রথম বছর ভাইফোঁটা দিচ্ছি। তো দাদাকে তো দিদি বলেই এসছে, মানে জেঠুর ছেলে আমার থেকে বড় হয় আর দিদির থেকে ছোট হয়। তো দিদি কালকে বলেই এসছে যে আজকে ভাইফোঁটা নিয়ে দুপুরবেলা কিন্তু এখানেই খাওয়া দাওয়া করবি। তো বাড়িতে এসে দেখলাম মা চাউমিন করবে, তো সেই কারণের জন্য আলু আর পেঁয়াজ কেটে রেখেছে। তো আমি বললাম থাক তুমি বসো আমি চাউমিনটা করে দিচ্ছি। আর আজকে জানো তো মায়ের চোখের সেলাই কাটবে। 10 দিনের ওপরে হয়ে গেছে, মা কিন্তু এই সেলাই না কাটার জন্য ঠিক করে স্নানটাও করতে পারছে না। এটাই হচ্ছে এখন মেন সমস্যা, স্নান ঠিকঠাক না হওয়াতে শরীরটাও ভালো লাগছে না। তাই বললাম তুমি ডাক্তারকে জিজ্ঞাসা করে আসবে, সেলাই কেটে দিলে স্নান করতে তো আর কোনো অসুবিধাই থাকবে না। আর এদিকে চাউমিনটা কিন্তু প্রায় হয়ে এসেছে। বাবাও জানো তো এইরকম বাদাম দিয়ে আলু দিয়ে চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, আর অনেক দিন ধরেই নাকি চাউমিনের খাবে করে আর কি বলছিল। তো ওই কারণের জন্য মা আজকে সকাল সকাল চাউমিন বানানোর জন্য নিয়েছিল। তা আমি বানিয়ে ফেললাম চাউমিনটা। তো এখানে জানো তো আমাদের বাড়িতে খুব বেশি তেল মশলা দিয়ে রান্না হয় না। ছোট থেকেই যেহেতু আমার পেটের সমস্যা ছিল, আমার বাবারও পেটের সমস্যা, তো একদমই কিন্তু মা তেলে ঝোলে রান্নাটা করতো না। খুব সিম্পলের মধ্যে আর কি রান্না বান্না হতো। তো এখনও কিন্তু সেটাই হয়। তো সেই কারণের জন্য দেখে বুঝতে পারছো কি না জানি না, আলু পেঁয়াজ ডিম দিয়ে কিন্তু চাউমিনটা করা হয়েছে। তো ওদিকে সবাই খেয়ে নিয়েছি আর রাজাদা বাড়িতে নেই, তো ওই কারণের জন্য 4খানা প্লেটই দেখালাম। আর প্যাম্পু সকাল সকাল ভাত খাওয়া হয়ে গেছে। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের। আর এখন মা আর বাবা চলে যাচ্ছে মার মানে চোখের হসপিটালে সেলাইটা কাটানোর জন্য। তো এতদিনে মাকে এরকমভাবে দেখে না ভীষণ ভালো লাগছে জানো তো। এসে থেকেই তো দেখেছি নয় এই শরীর খারাপ নয় ওই শরীর খারাপ, তারপর চোখের অপারেশন হলো, এতদিন মানে বিছানায় শুয়ে থাকতে না দেখতে ভালো লাগে না। তো আজকে একটুখানি হেঁটে চলে আর কি রান্নাঘরে ঢুকেছে, দেখলাম সবজি টবজি কাটছে, বেশ ভালো লাগছে দেখে। তো যদিও সেরকম কোনো কাজবাজ দিদি এখন করতে দিচ্ছে না, আমি চলে যাওয়ার পর দিদি এখন দেখছে। তো যাই হোক এখানে চলে গেল ওরা হসপিটালে। আর এদিকে আমি আর দিদি মিলে করে ফেলেছিলাম চিকেন কষা আর ফ্রাইড রাইসটা, তার সাথে ছিল চাটনি আর বেগুনি। ফ্রাইড রাইসটা হয়ে গেছে বানানো।
দিদি বলল আমি চিকেনটা বানিয়ে ফেলছি, আর ওই কারণের জন্য আমি ঘরে এসে প্যাম্পুকে নিয়ে বসে পড়েছি একটু আদর করতে। আর তো 2 দিনই বলো, 2 দিন পর আবার সেই 3 মাসের অপেক্ষা ওকে পাওয়ার জন্য। আর যখন চেন্নাইতে চলে যাই না, ওর কথা যখন মনে পড়ে তখন ঘরে একা একাই চোখে জল চলে আসে। কি করব, ওকে এতটা ভালোবাসি, মুখ থেকে বলে সেটা প্রকাশ করা যায় না। আর সত্যিই তো তাই, কাউকে যদি ভালোবাসা হয় মুখে বলে কি সেটা প্রকাশ করা যায়? তো যাই হোক, এখানে একটা নতুন নাচ শিখেছে আর সামনেই ওর ফাংশন, সেটাই আমাকে একটু নেচে দেখিয়ে দিল। তারপর আরেকবার রান্নাঘরটা পরিষ্কার করে গায়ে একটুখানি জল ঢেলে চলে এসেছি এখন ঠাকুর ঘরে। আর এর মধ্যে কিন্তু মাও সেলাই কেটে চলে এসছে বাড়িতে। তবে ডাক্তার বলেছে এখনও ড্রেসিং করতে, আরও 1 সপ্তাহ পর স্নান করতে। তো যাই হোক, মার একটা খুব অবস্থাটা আর কি বুঝতে পারছো তো, প্রায় 10 দিনের ওপর ধরে স্নান টান ঠিক করে হচ্ছে না, শরীরটা তো একটু খারাপ লাগবেই। তো যাই হোক, এখানে আমি ঠাকুর ঘরে চলে এসেছি ভাইফোঁটার থালাটা গুছিয়ে নেওয়ার জন্য। চন্দনটা বেটে নিলাম, ধানটা নিয়ে নিলাম, আর এখানে ঘিও নিয়ে নিলাম। আর মা ভোরবেলা উঠে একটুখানি শিশির তুলে রেখেছিল, তবে সেই শিশির তো শুকিয়ে গেছে। তো যাই হোক, আর কলা পাতায় যে কাজলটা পাততে হয় না, এইবার সেই কাজলটা পাতা হয়নি। তো প্যাম্পুর তো ঘরে পাতায় আর কি কাজল রয়েছে, সেখান থেকেই আর কি নিয়ে নেব। আর এখানে আমার কিন্তু থালা সাজানো হয়ে গেছে, একদম রেডি। দিদি ওপরে নিয়ে গেল প্যাম্পুকে স্নান করাবে, আর ও নিজেও স্নান টান করে ফ্রেশ হবে। আর আমি এর মধ্যে দেখতেই পেলে থালাটা তো গুছিয়ে ফেললাম, আর এদিকে মিষ্টির প্লেটটাও গুছিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর এখন বাজে মাত্র 1টা মতন। তো দাদাকেও ফোন করে বলে দিলাম যে তুই চলে আয়। ও বলল আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে চলে আসছি। তো যাই হোক, এখানে সব কিছুই গোছানোই রইল, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আর দিদিও আমাকে বলল ওপর থেকে যে আমি 5 মিনিটের মধ্যে নিচে আসছি, এসে সমস্ত কিছু নিয়ে যাচ্ছি। ওপরেই ভাইফোঁটাটা দেবো, আর নিচে হবে খাওয়া দাওয়া। আর এই দেখো, মিষ্টির প্লেটটাও কিন্তু সাজানো গোছানো হয়ে গেছে, রেডি। সেলাই কাটতে পারলো না, একদম কিন্তু সোজা চলে এসছে গ্যাসের সামনে। এতদিনে রান্নাঘরে ঢোকেনি না, রান্নাও করতে পারিনি। এই যে কি আফসোস আমার মায়ের, কি বলবো। তো একদম সেলাই কাটতে না কাটতেই চলে এসছে গরম গরম বেগুনিগুলো করার জন্য। তো এখানে মা বেগুনি করছে, আর ওদিকে তো আমাদের সমস্তটাই হয়ে গেছে, ফ্রাইড রাইস, মাংস, চাটনি, আর পাঁপড়ও কিন্তু ভাজা হয়ে গেছে। তো দিদি এসে আর কি সমস্তটা নিয়ে গেল। আমি এখন ওপরে শঙ্খ, আসন আর কাজল লতাটা নিয়ে যাচ্ছি। ওপরে ভাইফোঁটা দেবো, তার কারণ ওপরে কি একটু স্পেসটা রয়েছে, আর নিচের ঘরে এত জিনিসপত্র, তো সেই কারণের জন্য না আমাদের নিচের ঘরে স্পেসটা একটুখানি কম। তো এখানে আসন পাততে না পাততেই প্যাম্পু বসে পড়েছে। আর ওর জানো তো একটা ব্যাপার আছে, কেউ আশীর্বাদ করলে ওকেও করতে হবে, মিষ্টি খাওয়ালে ওকেও কিন্তু খাওয়াতে হবে। ওর ছোটোবেলা থেকে এই একটা অভ্যেস রয়েছে। আর কোনো অকেশন পারপাসেই যেহেতু আমরা ওকে সব জায়গায় বসিয়ে অনুষ্ঠানগুলো করা হয়, তো ওর একটা অভ্যেস হয়ে গেছে। জন্মদিন বলো, আমার জন্মদিন হলে ও আমার পাশে বসতো, দিদির জন্মদিন হলে দিদি ওকে নিয়ে বসতো, এরকমই একটা ব্যাপার আর কি। তো এখানে যখন দাদাকে করছে, তাই ও এপাশ আর ওপাশ ঘোরাঘুরি করছে, কেন ওকে করা হচ্ছে না। তো এখানে প্রত্যেক বছরই আমাদের এটা হয়, কাজল পরানো নিয়ে একটা যুদ্ধ। আমরা একটু কাজলটা টেনে পরাতে চাই দাদাকে, আর দাদা কিছুতেই সেটা কিন্তু পড়তে চায় না। তো যাই হোক, এখানে দিদির তো ফোঁটা দেওয়া হয়ে গেল। আর দেখতে পেয়েছিলে দিদি খাওয়ায়নি বলে ও কিন্তু হাতে মিষ্টি তুলে খেয়ে নিয়েছে। তো এখানে দাদা বললো যে তুই নিয়ে নে একটা মিষ্টি, তুই খা, যা, তুই খেলেই সবার খাওয়া হয়ে যায়। তো এখানেও একটুখানি মিষ্টি খাইয়ে দিল। আর 3 বছর পর ফোঁটা দিচ্ছে, তো ভীষণ ভালো লাগছে। আর এখানে গিফট এক্সচেঞ্জ হয়ে গেল। তো কী গিফট দিয়েছে আর সেগুলো তোমাদেরকে পরেই দেখাচ্ছি, এখন আর খুলে দেখালাম না, আগে খাওয়া দাওয়ার পার্টটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো যে কী গিফট আমি দিলাম আর কী গিফট দাদা আমাদেরকে দিল, ঠিক আছে। তো এখানে আমিও বসে পড়েছি ভাইফোঁটাটা দিতে। আর ও তো আমাকে কাজল কিছুতেই পরাতে দেবে না, আর একবারে বেশি বলে কি সব কিছু নিয়ে তো একবারই ফোঁটা দেয়, তুই কেন 3বার আমায় দিবি। তো এরকম করে আর কি ভীষণ উৎপাত করে। এটা এই বছর না, এটা প্রত্যেক বছরই আমাদের চলে। ওকে ভাইফোঁটা দেওয়া একটা বিশাল ব্যাপার। এরকমই দেখো, কিছুতেই কাজল পরাতে দেবে না আমাদেরকে।
তো যাই হোক, এখানে ফোঁটা দেওয়া তো হয়ে গেছে। এবার আমি ওকে বলছি নে আশীর্বাদ তো কর, মানে ও ভুলেই গেছে আমাকে যে আশীর্বাদ ওকে করতে হবে। তো যাই হোক, এখানে বারবার প্যাম্পু চলে আসছে আগুনের সামনে, আর এগুলো না আমার ভীষণ ভয় লাগে জানো তো। তো যাই হোক, আমি দাদাকে এখানে গিফট দিয়ে দিচ্ছি, সেগুলো সবই বললামই তোমাদেরকে যে নিচে গিয়ে দেখাবো। আর এখানে দাদা আমার প্রণাম নেবে না বলে প্যাম্পু এসে আমার মাথায় কিন্তু একটু আশীর্বাদ করে দিয়ে গেল। তো এতবার করে মেয়েটা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে দেখে না নিজেরও খুব খারাপ লাগছিল। তাই ওকে ডেকে বসালাম আর বললাম মা তোকেও আমি একটুখানি আশীর্বাদ করে দিই। আরে দেখো কীভাবে বসে পড়েছে দেখেছো, একটু আশীর্বাদ করবো, মা ওদিকে উলু উলু দিচ্ছে, ব্যাস এটাই ওর খুশি। আবার বলে একটু পান পাতা দিয়ে আমার গালে বুলিয়ে দিবি না, মানে ওর ইচ্ছেগুলো দেখলে মাঝে মধ্যে হাসি পায়। তো যাই হোক, ওদিকে সবটা তো হয়ে গেল ফোঁটা দেওয়া, আর এখানে নিচে চলে এসছে। আর বাবার যেহেতু ওষুধ চলে তো সেই কারণের জন্য বাবা আগেই খেয়ে নিল, আমরা এখনও কেউ খাইনি। তো এখানে দাদাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, এই যে চিকেন কষা, চাটনি ও দইটা আগে একটুখানি খেয়েছে, আর এই হচ্ছে মিষ্টি। সব মিলে জানো তো এই বছরের পুজো, কালী পুজো, ভাইফোঁটাটা ভীষণ ভালো কাটালাম। মানে বিয়ের পর এই প্রথম হলো কালী পুজো ভাইফোঁটা সবার সাথে, মানে পুরো পরিবারের সাথে কাটাতে পারলাম। এটা যে কত বড় একটা স্মৃতি আমাদের দুজনের হয়ে রইল, এটা না যাদের হয় তারাই একমাত্র বুঝতে পারে। আর এই দেখো, এই যে শার্টটা দেখতে পাচ্ছ, এই শার্টটা দাদাকে দিয়েছিলাম ভাইফোঁটায় আমি, আর দাদা আমাকে কি দিয়েছে সেটা একটু পরেই দেখাচ্ছি। তো ওকে বললাম যে তুই একবার খুলে পরে দেখ, আমি থাকতে থাকতে তোর যদি ছোট হয় বা বড় হয় তাহলে আমি চেঞ্জ করিয়ে আনতে পারবো, বড় হবে না হলে ছোট হয়তো হতে পারে। তো সেই কারণের জন্য ওকে বললাম তুই একবার পরে দেখে নে, তাহলে কি সুবিধা হয়, কারণ আমি যদি একবার চেন্নাইতে চলে যাই তখন কে নিয়ে যাবে। হ্যাঁ দিদিকে বললে হয়তো করবে, তবে সেটা ওর সময় সাপেক্ষ ওর ব্যাপার রয়েছে। তো সেই কারণের জন্য ওকে বললাম তুই একবার পর, নতুন জামা পরে একবার দেখে নে। তো তারপর দেখলাম যে না একদমই পুরো ফিটিংস হয়েছে, ওর কোনো অসুবিধা নেই, মানে টাইট ফাইট কিছু হচ্ছে না, একদম পুরো ফিটিংস হয়েছে। তো এখানে আমাদের গিফটটা এবার দেখাচ্ছি, দুই বোনকে আমাদেরকে যেটা যেটা দিয়েছে সেটাই দেখাচ্ছি। তো আগে দিদিরটা খুলছি, দিদিরটা আগে দেখিনি, তারপর আমারটা দেখাচ্ছি। দুই বোনকেই ব্যাগ দিয়েছে, তবে দিদিরটা একটু অন্যরকম, আমারটা একটু অন্যরকম। তো ও যেহেতু কোনো মেয়েদের জন্য এখনও পর্যন্ত কোনো গিফট কেনেনি, তো সেই কারণের জন্য ও দোকানে গিয়ে আমাদের বয়স বলে এরকম ব্যাগ নিয়ে এসছে। মানে এরকম হাস্যকর কথা আমি কোনোদিনও শুনিনি। ও লিটারেলি দোকানে গিয়ে বলেছে যে একজনের বয়স এরকম আর একজনের বয়স এরকম, তো এদের বয়স দেখে তুমি ব্যাগ দেখাও। আর দোকানদারও কিন্তু সেরকম বয়স দেখে এই দুটো ব্যাগ দিয়েছে। দিদিকে একটু বড় ব্যাগ দিয়েছে, কারণ দিদির এখন কোথাও যেতে গেলে প্যাম্পুর জন্য জিনিসপত্র নিতে হয়, ওর একটা বড় ব্যাগের দরকার। তো ওর জন্য ওর একটা দরকারি ব্যাগ, আর আমার জন্য একটা ফ্যান্সি এরকম ব্যাগ। আমার কিন্তু ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে জানো তো, এবার আমার দুখানা ব্যাগ হয়ে গেল। আর এই কালারটা না, ব্রাউন কালারটা সব কিছুর সাথেই কিন্তু ক্যারি করা যায়, জিন্স বলো কুর্তি বলো সব কালারের সাথে এই কালারের ব্যাগটা আর কি যায়। তো আমার ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে ও একটু কিছুক্ষণ বসলো, গল্প টল্প করলো, তারপর আমরাও খেতে বসবো। আর ও এখন চলে যাচ্ছে বাড়িতে। তো ওর বাড়ি হচ্ছে আমাদের কারখানার সামনেই, বেশি দূরে নয়, জাস্ট হেঁটে 2 মিনিটও লাগে না, জাস্ট কয়েক সেকেন্ড বলতে পারো আর কি। তো এখানেও চলে গেল। তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা একটুখানি ঘুমিয়েছিলাম। আর এখন হচ্ছে সেই সময়টা, মানে কষ্টকর সময়, যেটা প্রত্যেকবার আমাকে এই জায়গাটা ফিল করতে হয়, আমার বাবা মাকে করতে হয়, পরিবারের সবাইকেই করতে হয়। তো এটা ভীষণই খারাপ লাগে, কিন্তু প্রত্যেকবারই এটাকে আমাকে ফেস করতেই হয়, তো কিছু করার নেই। আমি না এই মুহূর্তে কান্নাকাটিটা করছি না, তার কারণ কি বলতো, আমার মায়ের জন্য ভীষণ খারাপ লাগে যে আমিও যদি কান্নাকাটি করি না, আমার মা এখানে হাউমাউ করে কান্না শুরু করে দেবে। তো সেই কারণের জন্য ভীষণ শক্ত হয়ে রয়েছি, কিন্তু আমি আসলে কিন্তু এতটা শক্ত নই জানো তো। কারোর চোখে জল দেখলে আমার চোখের জল চলে আসে, কিন্তু নিজের মায়ের চোখের জল দেখে যে চোখের জল আটকানো কতটা যে শক্ত, সেটা শুধুমাত্র আমিই নিজে বুঝতে পারছি। তাই মাকে বারবার করে বোঝাচ্ছিলাম, আজকে সবে চোখের সেলাইটা কাটলো, কান্নাকাটি করো না। আবার দেখতে দেখতে 3 মাস চলে যাবে, আবার আমি চলে আসব। সত্যি কথা বলতে কি বলতো, বিয়ে হয়েছে হয়তো খুব ঘরের কাছে, কিন্তু চলে গেছি ঘর থেকে অনেকটা দূরে, চাইলেও দেখতে পারি না, চাইলেও কাছে আসতে পারি না। তো ওদিকে মাকে কিছুটা চুপ করানো হলো, আর বাবা গেছে ফিজিওথেরাপি করতে। তো সেই কারণের জন্য আসার সময় বাবার সাথে আর দেখা হয়নি। ঘুম থেকে উঠে আর কি বাবা ডেকেই আমাকে গেছে, যেবার আমি ফিজিওথেরাপি করতে গেলাম, যাওয়ার সময় তো আর দেখা হবে না। আর এদিকে ওর কথা কিন্তু না বললেই নয় জানো তো, মুখ পুরো ছোট কালো হয়ে গেছে। ও কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না যে ওর ভেতরে কতটা কষ্ট হচ্ছে। তবে আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর মা আর দিদির কাছে শুনলাম ও নাকি পরে ভীষণ কান্নাকাটি করেছে। আমার সামনে কিন্তু
একটুও কান্নাকাটি করেনি। মানে ও যে এই ছোট থেকে এতটা স্ট্রং কি করে বলবো তোমাদের। আমিও যেদিনকে আসবো, মানে যেদিনকে আমি চেন্নাই থেকে কলকাতায় আসলাম, তখন দিদি বলছে যে ও কিন্তু আগে পরে ওর কোনো এক্সাইটমেন্ট বোঝাতে মানে বুঝতে দেয়নি ওদেরকে, কিন্তু দিনের দিনকে ও সবাইকে পাগল করে দিয়েছে মিমি কখন আসবে, মিমি কখন আসবে বলে। সবার জন্যই মনটা ভীষণ খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, আমার কোল থেকে চলে আসলো এখন ওর তিতানের কোলে। এইবার জানো তো, বাড়িতে আসার পর আমার থেকে বেশি ও তিতানের সাথে অনেকটা সময় কাটিয়েছে। আসলে মায়ের চোখের অপারেশনের জন্য আমাকে একটু রান্নাঘরে ঘরের কাজকর্মের দিকে বেশিক্ষণ থাকতে হয়েছে, আর ও ততক্ষণে তিতানের সাথে খুব মজা করে খেলে নিয়েছে। তাই আমার থেকেও এই বছরে আর কি তিতানের সাথে অনেকটা সময় কাটিয়ে নিয়েছে। তো এবার বাড়িতে যাওয়ার সময় ওরও মনটা বেশ খারাপ লাগছে ব্যায়ামপুর জন্য। আমাকেও পরে বলছিল যে এই বছর ও আমার সাথে অনেকটা সময় কাটিয়েছে। তো আমারও মনটা খারাপ লাগছে আর কি, সবারই খারাপ লাগছে, কিছু করার নেই। আবার দেখতে দেখতে 3টে মাস কেটে যাবে, আবার আমি আসবো, আবারও আমি চলে যাব, এই রকমই আর কি। তো সয়ে গেছে, এই দুবার আসলাম না, দুবারে সয়ে গেছে। তবে কি এই যাওয়ার সময়টা এত কষ্ট লাগে, এতটা মন খারাপ লাগে, কি বলবো। মানে আমার বিয়ের বিদায় কিন্তু একবার হয়নি, এই নিয়ে আমার বিদায় 3বার হয়ে গেল, কিন্তু কষ্ট তাও জন্য একটুও কমতে চায় না, জানো তো। তো যাই হোক, কিছু করার নেই, এখন বেরিয়ে যাচ্ছি ওই বাড়িতে। আর কালকে তো চেন্নাই চলে যাব, তো সেই কারণের জন্য ও বাবা মাকে দিদিকে কিন্তু বলে গেল কালকে চলে যাওয়ার জন্য। তো প্রত্যেকবারই এটাই হয়, আমি যাওয়ার আগে বাবা মা দিদি সবাই যায়, একটু কিছুক্ষণ সময় কাটায়, তারপর সবাই একসাথে বেরিয়ে আসে। দিদিরাও তাই করবে, দিদিরা ভাইফোঁটার আগের দিন এসছে ঠিকই, তবে আমরাও চলে যাব, ওরাও কিন্তু চলে যাবে, ওরাও কিন্তু থাকবে না। বাড়িতে এসে দেখলাম ইলেকট্রিক কাকুর কাজ এখনও হয়নি, তবে এই সুইচ বোর্ডগুলো কিন্তু বসে গেছে। তোমরা খেয়াল করলে হয়তো দেখতে পেতে, আমাদের বাড়িতে কিন্তু পুরো বাড়িতে এরকম ঠিকঠাক সুইচ বোর্ড কিন্তু ছিল না। তো যাই হোক, এগুলো সবই হয়ে গেল। এইবার এসে একটা অনেক বড় কাজ ছিল, এই দুটো কাজই অনেক বড় বড় কাজ, দুটো আর কি হয়ে গেল। এখনও কয়েকটা বাকি আছে, মানে কাজ এখনও 2 দিনের মতন বাকি আছে। তো 2 দিন কাজ করলে পুরো বাড়ির কাজটা আর কি হয়ে যাবে। তো এসে চেঞ্জ করে নিয়েছি, আর এর মধ্যে দেখলাম মা বানিয়েছে পাস্তা, আর আমাকে বললো তুই একটুখানি চানাচুর মাখ। তো আমি এখানে অল্প করে একটু চানাচুর মাখলাম, আর এখানে পাস্তা। তারপর সবাই অল্প করে মিলিয়ে ঝুলিয়ে খেয়ে এখন চলে যাচ্ছি ছাদে বাজি ফাটানোর জন্য। অনেক রকমেরই বাজি রয়েছে, সেগুলো তো ফাটাতে হবে। তো এই আজকের দিনটাই তো বাড়িতে রয়েছি, কালকে তো চলেই যাব, তাই সবার সাথে এই আজকের দিনটাই একটু ভালো করে সময় কাটিয়ে নিই। আর এই বছরের দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা জানো তো ভীষণ ভালো কাটিয়েছি। আমার সব থেকে ভালো কেটেছে এই ভাইফোঁটাটা। দিদির আগের দিন চলে এসেছিল, রাত্রেবেলা গল্প গুজব হাসি আড্ডা সব মিলিয়ে মিশিয়ে আমার কিন্তু বেশ লেগেছে। আর এরকমভাবে থাকতে কার না ভালো লাগে বলো তো। তো যাই হোক, এখানে তো আমরা ছাদে চলে এসেছি, এখানে গুলু ও মনা সবাই মিলে বাজি ফাটাচ্ছি। আমিও কিন্তু ফাটিয়েছি, সবাই ফাটিয়েছে, বাবা ফাটিয়েছে, মা ফাটিয়েছে, শুধু বড়দি ফাটায়নি, কারণ ভয় পাই বলে বড়দি বাজি ফাটায়নি। তাছাড়া কিন্তু আমরা সবাই বাজি ফাটিয়েছি। এই যে আমিও কিন্তু চলে এসেছি। আর আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে, তোমরা কি দেখতে পেলে? মিষ্টু কিন্তু আমাদের বাড়িতে এসছে। ও গত 3 দিন ধরেই আমাদের বাড়িতেই রয়েছে। 3 দিন কি, তারও আগে মনা এসছে, তখন থেকেই ও মিষ্টু কিন্তু আমাদের বাড়িতেই রয়েছে। ছাদে দিনের বেলা হলে ছেড়ে দিচ্ছি, সে কি দৌড়াদৌড়ি লাফালাফি, এত বড় ছাদ পেয়ে তার কিন্তু ভীষণ মজা। তো যাই হোক, ও কিন্তু ছাদে এসছে আমাদের সাথে বাজি ফাটানো দেখতে, তবে একটু কিন্তু ও ভয় পাচ্ছে না। তো এটাই হচ্ছে ভীষণ ভালো একটা ব্যাপার। তো এখানে সবাই বাজি ফাটাচ্ছে, আর বাজি ফাটাতে ফাটাতে কিন্তু আমাদের আপকামিং প্ল্যানটাও রেডি হয়ে গেছে। সেটা কি একটু পরেই তোমাদেরকে বলছি, সেটা নিচে যেতে হবে তার জন্য, তারপরে তোমাদেরকে আর কি বলবো। আর আজকে হচ্ছে আমাদের বাগানে যে কালী পুজো হয়, সেই কালী পুজোর কিন্তু ভাসান হবে আজকে। তো এই কালী পুজোর ভাসান নাকি ভীষণ বড় করে হয়, ধুমধাম করে ডিজে ফিজে নিয়ে তারপরে কিন্তু এই ভাসানটা হয়। আমি কোনোবারই দেখিনি, কারণ বিয়ের প্রথম বছর তো বললামই যে বাবা অসুস্থ থাকার জন্য ওইখানেই ছিলাম, আর তারপরের বছর তো চেন্নাইতে ছিলাম, তো সেই কারণের জন্য হয়নি। তো ছাদে থাকতে থাকতে আমাদের এই প্ল্যানটাই হলো যে আমরা এখন যাব ভাসানে, আর সেটা শাড়ি পরে। সবাই মিলে পরে নিয়েছি শাড়ি, মানে আমি বড়দি ছোটদি আর গুলুমনাও রেডি হয়ে গেছে, আর মিস্টার চক্রবর্তী অলরেডি বেরিয়ে গেছে ঠাকুর ভাসানের জন্য, মানে ও ঠাকুর ভাসান টাসান দিয়ে তারপরে আসবে। আর আমরাও কিন্তু আলাদাভাবে যাচ্ছি, আমরাও ঠাকুর ভাসান দেখে তারপরেই আসবো। তো সবাই মিলে বেরিয়ে পড়েছে। আমরা কিন্তু
রাত্রে এখনও খাওয়া দাওয়া করিনি, এসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আর এখন বাজে 10টা মতন। এখন যাচ্ছি সোজা আমাদের বাড়ির পেছনে যে বাগানটা রয়েছে, আম বাগানটা, সেই আম বাগানে হয় কালী পুজো। মানে দুর্গাপুজোর থেকেও নাকি কালী পুজোতে এইখানে কিন্তু ভীষণ মজা হয়। এ দেখো 10টা 18 বাজে, এখন আমরা যাচ্ছি বাগানের দিকে। আর এই বাগানটা কিন্তু আমাদের বাড়ির ঠিক পেছনের দিকেই, ছাদ থেকে উঠলে যে আম বাগানটা দেখা যায় সেই বাগানের ভেতরেই আর কি পুজো হয়। এই যে কি ঘুটঘুটে অন্ধকার থাকে, আর এখন পুজোর জন্য কিন্তু চারিদিকে লাইট ফাইট দিয়ে দিয়েছে। আর এই আম বাগানে কিন্তু এই ঠান্ডা আসছে, এই আম বাগানে হয় অনেক পিকনিক। মানে আমাদের বাড়ি থেকে প্রত্যেক দিনই প্রায় ডিজে বক্সের গানের আওয়াজ কিন্তু পাওয়াই যায়। তো এখানে প্রথমে আমবাগানে এসে দেখলাম এখনও কিছু শুরুই হয়নি, আর ওদিকে মনা মিস্টার চক্রবর্তীকে ফোন করছে। তো ও বললো যে আরেকটু পরে আর কি ভাসানের সমস্ত কিছু বেরোবে। তো এই করতে করতে আমাদের যেখানে দুর্গাপুজো হয় পাড়ার, সেই পাড়া এখানেও কালী পুজো হয়। সেই কালী ঠাকুরের ভাসান কিন্তু এখন হচ্ছে। তো আমরা এখানে চলে এসেছি ভাসান দেখার জন্য, আর পুরো ভাসানটা দেখে তারপরে যাব আবার বাগানের দিকে। বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 12:30 কিন্তু বেজেই যাবে। তাহলে চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আর এই দিনটা কিন্তু ভীষণ মজা করে কাটিয়েছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাদের এই দিনটা কীরকম কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে আজকে এখানেই শেষ করলাম, টাটা।